নেক্সট উইকে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট কেমন থাকবে, যেখানে কিনা হিন্ডেনবার্গ রিসার্চ আমাদেরকে একটা টুইট করে জানিয়েছে যে সামথিং বিগ উইল কাম সুন ইন ইন্ডিয়া। সেটা নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে ইন্ডিয়ান স্টক মার্কেটের বা নিফটির স্পেশালি চার্ট নিয়ে একটু দেখবো যে লেভেলগুলো কি হতে পারে। এই যে রিসেন্ট ফলটা হয়েছে সেটা থেকে কি গা ঝাড়া দিয়ে উঠে গেছে নিফটি, নাকি এখনো একটু ভয়ের কারণ বা একটু কষাস হওয়ার কারণ বাকি আছে, লেভেলগুলো কি হতে পারে শান, তা নিয়ে আলোচনা যেমন থাকবে, তেমন কয়েকটা ইম্পর্টেন্ট স্টক নিয়ে আলোচনা থাকবে যেগুলো সম্বন্ধে আপনাদের প্রচুর প্রশ্ন এসেছে এবং যেগুলো সম্বন্ধে কিন্তু এই বিগত উইকে কিন্তু স্টকগুলো নিউজে বা চর্চায় থেকেছে, তা নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটাকে অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো আপডেট ভিডিও আনলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। চলুন প্রথমে শুরু করি যে হিন্ডেনবার্গ রিসার্চ, যদিও আমি এই নামটা নিয়ে একদমই এই করতে চাই না যে রিসার্চ, এরা কোন রকম রিসার্চ করে বলে তো আমার মনে হয় না। নিজেরা সেই কোম্পানিতে বা তাদের ক্লায়েন্টদের আগে থেকে শর্ট কল দিয়ে রাখে, তারপর কোনো একটা কন্ট্রোভার্সিয়াল নিউজ সো কল্ড একটা বার করে রিসার্চের নামে, যেটা কিনা আমাদের এখানের সুপ্রিম কোর্ট বলুন বা সেবি বলুন সেই রিপোর্টগুলোর কোন রকম যে সঠিক তথ্য নয় সেটা বলে কিন্তু অলরেডি দেয়। তো আমি পার্সোনালি মতামত, আমি আমাদের ইন্ডিয়ার কোর্ট বলুন, সে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সেবি, এদের উপর বেশি বিশ্বাসযোগ্যতা রাখি রাদার দেন বিদেশি রিসার্চ হাউসগুলো, সো কল্ড রিসার্চ হাউস বা বিদেশি যারা এরকম, যারা আগে থেকে ক্লায়েন্টদের বলে শর্ট করিয়ে রাখে তারপর রিসার্চটা বার করে এবং এটা থেকেই তাদের ইনকাম। তাদের কি বলবো, শিক্ষাগত যোগ্যতা এবং তাদের রিসার্চ যোগ্যতার উপর যথেষ্ট প্রশ্ন থাকে। প্রশ্ন নয়, আমি তো একদমই মানি না। সে যে কোম্পানি নিয়ে সে বলুক না কেন। এই যে সে লিখেছে দেখুন এক্স হ্যান্ডেলে বা টুইটারে, সামথিং বিগ সুন ইন্ডিয়া। ঠিক আছে, সামথিং বিগ সুন ইন্ডিয়া, ঠিক আছে, সামথিং বিগ কিছু একটা বলতে হয়তো ওরা চলেছে। তো সেটা দেখুন, ইন্ডিয়ার বিরুদ্ধে আপনি ইউরোপিয়ান শক্তি বলুন বা ইউএস বলুন, সবাই এই সোকল পাশ্চাত্য দেশগুলো সবাই কিন্তু উঠে পড়ে লেগে আছে। ইন্ডিয়ার উন্নতি তেমন কেউই চায় না, কখনোই চায়নি। সে কংগ্রেসের আমল থেকে শুরু করে বলুন আর বিজেপির আমল থেকে শুরু করে বলুন, কখনোই বিদেশি শক্তিরা যে ভারতের খুব একটা উন্নতি চেয়েছে তা কিন্তু কখনোই নয়। তো সেটাই চলছে এবং সেটা দেখে আমাদের কোনো লাভ নেই। একটা তথ্য বলি, এটা নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন এসেছে, এর আগে আদানি নিয়ে বলেছিল এবং আদানি স্টক অনেক ক্র্যাশ করেছিল, কিন্তু ওভারঅল মার্কেট আমাদের দেখুন, ওভারঅল মার্কেট ওই যে রিপোর্ট আগে হিন্ডেনবার্গ বার করেছিল তারপর থেকে যদি দেখেন ইন্ডিয়ান মার্কেট যথেষ্ট র্যালি করেছে। সেন্সেক্স র্যালি করে গেছে লাইফ হাইতে, আমাদের নিফটি লাইফ হাইতে র্যালি করেছে। ওভারঅল মার্কেটের কোনো এফেক্টই পড়েনি বলে আমার ধারণা। বরং ওই ডিপসে বাই করলে হয়তো, ওভারঅল মার্কেটকে বলছি, পার্টিকুলার স্টককে বলছি না, ওভারঅল মার্কেটকে বাই করলে হয়তো তারা আজকে মুনাফাতেই বসে আছে। সুতরাং সামথিং বিগ যদি কিছু আসে এবং তার জন্য যদি ইন্ডিয়ান বাজারে কোনো নেগেটিভ রিয়াকশন আসে, আমি তো পার্সোনালি সেই স্টকটা নয়, কোনো একটা স্টকের বিরুদ্ধে যদি বলে সেই স্টকটা কারেক্ট করবে, কিন্তু আমি ওভারঅল মার্কেটকে আমি কিন্তু ওই বাই অন ডিপস মোডে চলে যাব। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কোন রকম রেকমেন্ডেশন বা ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়। তো যাই হোক, এটা তো গেল হিন্ডেনবার্গে। তো আগামী দিনে কি নিয়ে আসে সেটা দেখা যাক। ঠিক আছে, এরকম লাইমলাইটে থাকা হিন্ডেনবার্গের একটা স্বভাব হয়ে গেছে। ঠিক আছে, ইটস ওকে। ইন্ডিয়া এত বড় কান্ট্রি, সেখানে একটা পোস্ট কি করলো তাতে ওভারঅল মার্কেটের কিছু যায় আসে না, এটা হিন্ডেনবার্গের বোঝা উচিত। এফআইআইরাই এখন বিক্রি করে করে বাজারকে নড়াতে পারছে না, এ তো কোন চুনোপুটি যে কি বাজারকে নড়াবে, আমার তা মনে একদমই হয় না। যেখানে ডিআইআইদের, মিউচুয়াল ফান্ডদের এত টাকা আছে, আমরা নিজেরা নিজেদের মার্কেটকে সাপোর্ট যখন দিতে পারি, তখন বিদেশের একটা সো কল্ড রিসার্চ ফার্ম যারা ওই ক্লায়েন্টদের আগে থেকে ইনফরমেশন দিয়ে শর্ট করিয়ে তাদের পেট চলে বা রুজি রোজগার চলে, তারা পুরো ভারতকে, যেহেতু এখানে ইন্ডিয়াটা লিখেছে, ইন্ডিয়ান স্টক মার্কেট বা অন্য কিছু লেখেনি, ইন্ডিয়া লিখেছে, মানে পুরো ভারতকে বোঝাচ্ছে। তাই আমি বলছি এদেরকে আমি চুনোপুটি বলে মনে করি। এই ইন্ডিয়াকে এরা নড়াতে পারবে বলে তো আমার একদমই মত নেই। বরং এরা এইসব রিসার্চ বার করার পরও যদি লাইফ হাইতে আবার আমাদের মার্কেট চলে যায়, ওভারঅল মার্কেট,
এদেরই বিশ্বাসযোগ্যতার উপর প্রশ্নচিহ্ন উঠে যাবে এবং কেউ এরপর থেকে আর এদেরকে সেই অর্থে পাত্তা দেবে না। অলরেডি পাত্তা না দেওয়া শুরু হয়ে গেছে। বিগত যে রিসার্চ বার করেছিল তারপর থেকে নিফটি বা সেন্সেক্স লাইফ হাইতে হয়ে আছে, সুতরাং ওরকম হবে না। হ্যাঁ, যে স্টক নিয়ে যদি কোনো একটা বলে সেই স্টকে একটা সাময়িক কারেকশন বা সাময়িক একটা এরকম ভাব দেখলেও দেখা যেতে পারে, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু ওভারঅল ইন্ডিয়া যেহেতু এরা লিখেছে, ইন্ডিয়াকে নাড়াবার মতো ক্ষমতা 100টা হান্ডেনবার্গেরও নেই বলে আমার মনে হয়। আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আপনাদের মতামত কিন্তু আমি জানতে চাই। চলুন এবার আসি মার্কেটের বিষয়। ঠিক আছে, হিন্ডেনবার্গটা মাথা থেকে বার করে দেবেন, ওভারঅল মার্কেট নিয়ে কোনো রকম অসুবিধা নেই। আবারও বলেছি, যদি মার্কেট নিচে নামে সেটা একটু বাইং এরই উপর ব্যাপার ব্যবস্থা খুলে দেবে। উপর থেকে আমাদের যদি মার্কেট দেখেন একদম লোতে মোটামুটি 4.71%, মানে তর্কের খাতিরে ধরে নিলাম 5%-এর মতো কারেক্ট হয়েছে বা হয়েছিল 23,000, মানে ওই লেভেলে যখন এসেছিল এই লেভেলটায় 23,920, 900 এসব জায়গায়, সেইটা যেটা লো হয়েছিল। তো মোটামুটি 5%-এর মতো উপর থেকে কারেকশন 25,000 থেকে, যেটা একটা হেলদি বা ভালো, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে এইখানে কারেকশনটা করেই কি থেমে যাবে, নাকি এর উপরে দিকে এখান থেকেই হয়ে গেল। ধরুন দুটো প্যাটার্ন হতে পারে। একটা হচ্ছে, দেখুন আমি একটা করছি সুন্দর, এরকম নামলো, নেমে আবার সব ভুলে গিয়ে উপরের দিকে আস্তে আস্তে যেতে শুরু করলো, ঠিক আছে, এবং আগের হাইকেও ক্রস করে নিল বা আগের হাইয়ের সামনে গেল, ঠিক আছে। আরেকটা সিনারিও হতে পারে, সেটা হচ্ছে এরকম হলো, নামলো, এই আগের লোকে ভাঙলো, মানে লোয়ার লো তৈরি করলো, এই প্রথম একটা লোয়ার লো তৈরি করলো, ঠিক আছে, তারপর আবার একটু উঠলো, এই যে উঠছে সেটা আগের হাইকে ক্রস করতে পারলো না এবং কোনো একটা জায়গায় এখান থেকে এরকম ভাবে আবার নিচে পড়ে এই লোকে ব্রেক করলো, তার মানে এই লোয়ার লো তৈরি করলো, এরকম ভাবে ব্রেক করে নিচের দিকে এলো। হতে পারে এই দুটো সিনারিওই হতে পারে, সিনারিও 1, সিনারিও 2। দেখুন একদম টেকনিক্যালটাকে লজিক্যালি রাখুন। মার্কেটে প্রেডিকশন বা মার্কেটে টেকনিক্যাল অ্যানালিসিসটা এরকমই থাকতে হবে যে কি হতে পারে, এই দুটোর বাইরে তো হতে পারে না। আরেকটা হয় এখানেই টাইম স্পেন্ড করলো সাইডওয়েজ, ওটা ভুলে যান, ওটা হলে তো কোনো কিছু যায় আসে না, সাইডওয়েজ ইজ ওকে। এই ব্যাপারটা আমাদের সবচেয়ে ইনভেস্টারদের বা ট্রেডারদের, যারা একটু লং করে চলেন, মানে সুইং ট্রেডার, এদের এই নাম্বার 2 সিনারিওটা হলে একটু খারাপ হবে, অবশ্যই খারাপ হবে। আমার মনে হয়, আমার পার্সোনাল এবার মতামত জানাই, আমার মনে হয় এই যে 2 এর ব্যাপারটা, যে আগের লোটা ভেঙে যাবে, মানে 23,900টা ভেঙে যাবে, এইটা হওয়ার জন্যে প্রথমে যে লেভেলটা খুব ক্রুশিয়াল, সেটা হচ্ছে 24,200। 24,200-র নিচে যদি কন্টিনিউয়াস ক্লোজিং দেয় তাহলে কিন্তু অ্যালার্ট হয়ে যাবেন। তখন কিন্তু ওই যে শর্ট টার্ম সুইং পজিশন যদি আরো কিছু থেকে থাকে, কিছু স্টকে পজিশন থেকে থাকে ট্রেডিং এর, আবার বলছি ইনভেস্টমেন্ট নয় ট্রেডিং এ, তাহলে সেগুলো থেকে অ্যালার্ট হয়ে যেতে হবে। সেগুলো থেকে শর্ট টার্ম প্রফিট থাকলে একটু বুক টুক করে নিতে হতে পারে, এরকম একটু আমরা মানে অ্যালার্ট থাকলাম। অবভিয়াসলি কোনো রেকমেন্ডেশন নয়, নিজে অ্যানালিসিস করে নেবেন। আমি হলে কি করতাম সেটা আমি জানাচ্ছি। এটা যদি 24,200-র নিচে কন্টিনিউয়াস ক্লোজিং দেয় কয়েকদিন, ধরুন ক্লোজিং দিচ্ছে, ঠিক আছে, ওই ইন্ট্রাডেতে এলো আবার রিকভারি করে নিল তা নয়, সুতরাং 24,200-র লেভেলটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে আছে। তাহলে কিন্তু প্রবণতা বা প্রবাবিলিটি, শেয়ার মার্কেট জানেন প্রবাবিলিটি বেড়ে যাবে এই 2 নম্বর সিনারিওটা হওয়ার জন্য, ঠিক আছে। আর যদি এই 24,300, মনে রাখবেন 24,300 এই লেভেলটা হোল্ড থাকে, বা আমি আরেকটু 50 পয়েন্ট নিয়ে 24,350 অ্যাড করে দিলাম, 24,300 থেকে 350 এই লেভেলটা যদি হোল্ড থাকে, তাহলে কিন্তু প্রায়োরিটি 1টা, মানে প্রবাবিলিটি যে 1, এইটা হওয়ার চান্সটা বেড়ে যাবে। আর একটু ভালো হবে যখন 24,500-র উপরে নিফটি ট্রেড করবে, কিন্তু ঠিক আছে, তাও প্রিএম্প্ট ভাবে 24,350-এর উপরেই যদি থাকে, যেটা আগের দিন ক্লোজিং দিয়েছে, সেখানেই যদি হোল্ড করে ওই জোনটায়, তাহলেও কিন্তু কাজটা হয়ে যাবে বলে আমার মনে হয়। হ্যাঁ,
তার জন্য দুটো তিনটে জিনিসের দরকার। এক হচ্ছে ফরেন মার্কেট বা বিদেশি মার্কেটের একটু সাপোর্ট দরকার, কারণ এই যে উইকনেসটা এসেছে বা ভারতীয় বাজারে, সেটা ডোমেস্টিকের জন্য অতটা নয়, একটু ফরেন খবর বা বাইরের বিদেশের মার্কেট যেভাবে রিয়্যাক্ট করেছে তার উপর নির্ভর করেছে। সুতরাং চলুন এই দুটো প্রবাবিলিটি মনে করিয়ে দিলাম আপনাদের। চলুন এবার একটু দেখি বিদেশের মার্কেটটা একটু আমি ছুঁয়ে যাব, যে তাহলে বুঝতে সুবিধা হবে যে প্রবাবিলিটি 1 না 2 কোনটা হওয়ার চান্সটা বেশি আছে। যদি ইন্ডিয়ান মার্কেটে একটা কথা বলে দিই, এই যে একটা বক্সের মতো করেছিল, যেখানে 4 দিন ধরে একটু চরম ভোলাটাইল মার্কেট বাজার ছিল, তারপরে কিন্তু একটু এই বক্স জোন থেকে উপরে একটু যাওয়ার প্রবণতা দেখিয়েছে, যদিও সেটা ডোজি, খুব একটা বিশ্বাসযোগ্য অতটাও নয়। একটা যদি গ্রিন ক্যান্ডেল বড় হতো তাহলে হয়তো বিশ্বাসযোগ্যতাটা আরো বাড়তো, কিন্তু একটা ডোজি হয়েছে তাও ঠিক, যেহেতু এই বক্সের উপরে গিয়েও কিন্তু ক্লোজিং দিয়েছে বা এই রেঞ্জের উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। এবার হচ্ছে এই রেঞ্জটা উপরে ক্লোজিংটা ও মেনটেন করতে পারে কিনা, মানে এই রেঞ্জের উপরে ও থাকতে পারে কিনা, তাহলেই কিন্তু প্রবাবিলিটি 1 হওয়ার, যেটা আমি দেখালাম, সেইটার চান্স হওয়ার মানে সম্ভাবনাটা বৃদ্ধি পাবে। চলুন এবার আসি একটু বিদেশের মার্কেটকে একটু ছুঁয়ে যাই। এটা আপনাদের সামনে ইউএস মার্কেটের চার্ট আছে S&P 500 এর। যদি উপর থেকে দেখেন নিচ পর্যন্ত ও কিন্তু প্রায় 9.6 মানে 10% মতো কারেকশন দিয়েছে। যদি ন্যাসডাকের দেখেন উপর থেকে প্রায় 12-15% মতো কারেকশন দিয়েছে। আমি ন্যাসডাকের চার্টে আর যাচ্ছি না, S&P 500 এই থাকছি। তো S&P 500 10% মতো কারেকশন দেওয়ার পর কি করেছে 4 দিন সেটা দেখার। তারপর কিন্তু লাস্ট 4-5 দিন কিন্তু একটু উপরের দিকেই গেছে। একদিন যদিও একটু রেড ক্যান্ডেল হয়েছিল, তাও ইটস ওকে, উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখিয়েছে। এবং যদি দেখেন গতকাল মানে শুক্রবার দিনও কিন্তু বাজারের ক্লোজিং গ্রিনেই হয়েছে। তো এইটা এবার দুটো জিনিস হতে পারে এখানে। একটা ডেড ক্যাট বাউন্স বলে একটা ব্যাপার আছে, আপনারা জানেন যে মার্কেট উপর থেকে নিচে তো সরল রেখায় পড়ে না, এখানেও যেমন দেখুন পড়েছিল, তারপর আবার উঠেছিল, হ্যাঁ মনে হচ্ছে সব ঠিক হয়ে গেছে, আবার ধারাম করে পড়লো, আবার এখন উঠছে, মনে হচ্ছে সব ঠিক হয়ে গেছে, আবার হয়তো ঘুরে পড়ে যেতে পারে। ঠিক আছে, এখানেও তাই ব্যাপার হতে পারে। সুতরাং এদের জন্য কিন্তু এই ক্রিটিক্যাল লেভেলটা খুব ইম্পর্টেন্ট। আগের যে লোটা হয়েছে একদম সেখানেই গিয়ে বন্ধ হয়েছে, মানে S&P 500 যারা ফলো করেন তাদের জন্য 5350 বা 5400 এই জোনটা দেখার, এই লেভেলের উপরে থাকলেই কিন্তু S&P 500 ভালো মনে হবে। না হলে কিন্তু এখনো এই আপার যেটা আগে সাপোর্ট ছিল সেখানে ধাক্কা লেগে নিচের দিকে নামার চান্সটাও কিন্তু আছে। সেটা যদি হয় এবং এই লোকে যদি ভেঙে দেয়, তাহলে ইন্ডিয়ান মার্কেটেও যেটা 2 নম্বর প্রবাবিলিটিটা দেখিয়েছিলাম সেটা হওয়ার চান্সটা বেড়ে যায়। তো এই জন্য একটু আমেরিকার মার্কেটের দিকে নজর রাখুন। যদি দেখেন যে আমেরিকার মার্কেটও ভালো পারফর্ম তেমন করছে না, ইন্ডিয়ান মার্কেটেরও 5200-র নিচে ক্লোজিং দিচ্ছে, তাহলে কিন্তু একটু কশাস আমাদের হয়ে যেতে হবে। অবশ্যই ট্রেডিং গুলো নিয়ে, যেগুলোতে আপনাদের ট্রেডিং পজিশন আছে, ইনভেস্টমেন্ট তো ঠিক আছে, 10 বছর 5 বছরের জন্য ইনভেস্টমেন্ট থাকলে তেমন কোনো চিন্তার কারণ বলে তো আমার মনে হয় না। যদি আপনার ভালো স্টকে থাকে, ভালো ভালো মিউচুয়াল ফান্ডে থাকে, তাহলে তো কোনো অসুবিধা নয় বলে আমার পার্সোনাল ধারণা। এবার চলে আসি কয়েকটা স্টকে। তার আগে যদি এই অ্যানালিসিসটা ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করবেন, ভিডিওটাকে লাইক করে দিন একবার, আর আপনাদের কমেন্ট হিন্ডেনবার্গ নিয়ে স্পেশালি একটু অবশ্যই নিচে জানাবেন। তার সাথে সাথে একটু চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার সাথে থেকে কাজ করতে চান বা শেয়ার মার্কেটে টেকনিক্যাল অ্যানালিসিস, তারপর মানসিকতা, ট্রেডিং সাইকোলজি এসব শিখতে চান, যেখানে আমি মাঝে মাঝে লাইভ মার্কেটেও ক্লাস করাই, তার জন্য সেখানে যদি ভর্তি হতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা ভিজিট করবেন। ভিজিট করে আমার চ্যানেলের পাশেই জয়েন বাটন পেয়ে যাবেন, বা আমার যে কোনো ভিডিওর নিচেও দেখবেন জয়েন বাটন দেওয়া আছে। জয়েন বাটন ক্লিক করে ST ট্রেডিং চ্যাম্প ব্যাচে কিন্তু জয়েন করে নিতে পারেন। ঠিক আছে, তো চলুন এবার আমি আসি আপনাদের কিছু স্টক নিয়ে আলোচনায়, যে স্টকগুলো খুব আছে। সিডিএসএল দেখতেই পাচ্ছেন, বেশ এইখান থেকে আপনাদের কাছে বহু চর্চিত স্টক, এইখানে অনেক দিন ধরেও কনসলিডেট করেছে, একটা এখানে গ্যাপ আপ করে অনেক বেড়েছিল, তারপর একটু কনসলিডেট করেছে, আবার কিন্তু সেটা আবার ব্রেকিং এর একটা এই দিল। এইগুলোকে সাধারণত এরকম রিট্রেসমেন্টে আমি নিতে পছন্দ করি, এবং স্টক মাঝে মাঝে রিট্রেসমেন্ট দেয়, এরকম দেখছেন রিট্রেসমেন্টে এগুলো নিলে মোটামুটি ভালো ফল দেয়। ব্রেকআউটের থেকে আবার রিট্রেসমেন্ট কখনো না কখনো দেবে, হয়তো সোমবার
মঙ্গলবার আরো একটু বাড়তে পারে, তারপর আবার নামবে, তখন একটু দেখা যেতে পারে। তবে অ্যাজ আ ডিসক্লেমার বলে রাখি, সিডিএসএল ইনভেস্টমেন্টের পোর্টফোলিওতে আমার আছে অ্যাজ আ ইনভেস্টমেন্ট পারপাস, লং টার্ম, 5 বছর, 10 বছর, 20 বছর। সুতরাং 1-2% উপরে নিলেও আমার কিছু যায় আসে না, এখান থেকে 10% কারেক্ট করলেও কিছু যায় আসে না। এদের ফান্ডামেন্টাল ভালো, রেজাল্ট ভালো, প্রমোটাররা ভালো, সুতরাং সবই ঠিকঠাক আছে। আচ্ছা, এইবার আসি আইটিসি। আপনাদের বহু প্রশ্ন পাই আইটিসি নিয়ে। রেজাল্ট খুব একটা ভালো যে হয়েছে তাও নয়, খারাপও হয়নি, মোটামুটি ঠিক আছে। এবং ওটা এখান থেকে দেখুন, এখান থেকে নিচ থেকে রিসেন্ট টাইমে কিন্তু ও প্রচুর বেড়ে গেছে, মানে 17%-এর মতো একটা হাতি বেড়েছে, মানে প্রচুর বলা যায়। এই কয়েকদিনের মধ্যে, 1 মাসের মধ্যে কিন্তু এটা বেড়েছে 17%। তারপর একটু কনসলিডেট করবে, এটা স্বাভাবিক ব্যাপার। এই কনসলিডেশনটা 1-2 মাসও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা আইটিসিতে অনেকের আছে, দাদা কি করব বলেন, যদিও কোনো রেকমেন্ডেশন নয়, আমি হলে তো এত ভালো স্টক ছাড়ার কোনো মানে হয় না, এগুলোতে রেখে দেওয়ারই মানসিকতা রাখতে হবে। এগুলো কনসলিডেট করতে পারে, আপনাকে কম রিটার্ন হয়তো দিতে পারে বাজারের থেকে, বুল মার্কেটে স্পেশালি, কিন্তু এগুলো স্টেবল রিটার্ন দেয়। এবং যখন খারাপ সময় চলে বাজারের, তখন কিন্তু এরাই টেনে দেবে। এআইটিসি এবং আরেকটা স্টক যেটা টেনে দেয় সেটা হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার। এফএমসিজি সেক্টরে আমার অন্যতম প্রিয় স্টক যদি বলেন, এইটা উঠছে, মানে ফ্ল্যাগ অ্যান্ড পোল অনেকে বলবেন, অনেকে অন্যান্য প্যাটার্ন বলবেন, দরকার নেই। জাস্ট দেখুন, ও মানে একটু ব্রেকআউট দিচ্ছে, কনসলিডেট করছে, আবার ব্রেকআউট দিয়ে কনসলিডেট করছে, আবার ব্রেকআউট, কনসলিডেট করছে, আবার উপরে যাচ্ছে, এরকম একটু কনসলিডেট হয়তো করবে কিছুদিন আবার। তবে সুন্দর প্যাটার্নে যাচ্ছে, যদিও আগের হাইগুলো থেকে যদি আমি দেখি, এর আগের হাই ফাই গুলো যখন আছে, প্রায় তার কাছে আছে, একটা রেজিস্ট্যান্সের ব্যাপার, কিন্তু এখানে টাইম স্পেন্ডও করছে, যেটা একটা ভালো ব্যাপার, যে কনসলিডেট করে তারপর প্রিভিয়াস হাইকে ব্রেক করা, এইটা একটা ভালো লক্ষণ দেখা দেয়। চার্টের স্ট্রংনেস এটাকে দেখায়। তো ঠিক আছে, হিন্দুস্তান ইউনিলিভার যদি কারোর কাছে থাকে, আইটিসি কারোর কাছে থাকে, এফএমসিজি সেক্টরে আমিও পার্সোনালি বুলিশ, এফএমসিজি এবং আইটি সেক্টর ঠিক আছে। এবার মাঝে মাঝে একটু খারাপ হবে, স্পেশালি আইটি সেক্টরে বলি, যখন দেখবেন যে বিদেশের মার্কেট 4-5% হয়তো কারেক্ট করেছে, আমাদের আইটি সেক্টর গুলোও কমবে। আমি দেখেছি রিসেন্টলি, হয়তো গত 1-2 দিনে আইটি, টিসিএস বা ইনফোসিস হয়তো 3-4% কারেকশন হয়েছে, তাতে অনেকের চিন্তায় পড়ে গেছে, দাদা কি হবে। আপনাদের বলি, যারা মেগা ক্যাপ আপনাদের মানে ইনফোসিস, টিসিএস, এরা বিজনেস গুলো যাদের থেকে পাবে, সেই গুগল বলুন, অ্যামাজন বলুন বা এনভিডিয়া বলুন, যাকে বলা হয় এই এআই যে মুভ হচ্ছে তার পোস্টার বয় হিসাবে যদি কাউকে বলা হয়, সে এনভিডিয়া স্টক, সেগুলোই দেখুন উপর থেকে, এগুলো তো খারাপ কোম্পানি বা খারাপই নয়, উপর থেকে কারেক্ট করেছে 35%। যে রিসেন্ট লো হয়েছিল গত 3-4 দিন আগে, 35%, $140 স্টক নেমে এসেছিল $95-90 কাছে, 35% কারেকশন। তাহলে সেই অর্থে তো কোনো কারেকশনই আমাদের মার্কেটে বা আমাদের সো কল্ড আইটি সেক্টরে রিসেন্ট টাইমে তেমন হয়নি। হ্যাঁ, আগে হয়েছে, আগে কনসলিডেট করে আছে, এমন কিছু কারেকশন আমরা দেখিনি। তো ঠিক আছে, এরকম তো হতেই পারে, তাই না? এবং ইনভেস্টমেন্ট জগতে এই ধরনের জিনিসগুলো হবেই। মানে আমরা যদি এইটা না নিতে পারি, তাহলে কি হবে? যেমন আপনাদের খুব একটা সুন্দর উদাহরণ দিয়ে বোঝাই ইনভেস্টমেন্টের মানসিকতাটা। যদি আপনি ভালো বিজনেস বুঝে আসেন, হ্যাঁ, এটার জন্য একটা ক্রাইটেরিয়া যে আপনি বিজনেস বুঝে স্টকটা নিচ্ছেন, এই নয় যে দাম দেখে বা কেউ একজন ইউটিউবে বললো বা টিভিতে বললো আপনি নিয়ে নিলেন। বিজনেস জানেন না, আপনি তা নিয়ে পড়াশোনা করেননি, রিসার্চ করেননি, তার ওয়েবসাইটও একবার দেখেননি, জিনিসটা কি প্রোডাক্ট তৈরি করে, সেই প্রোডাক্টের চাহিদা আছে কিনা, বিজনেসের জন্য তারা কি করছে সেগুলোই জানেন না, না বুঝে নিয়ে নিয়েছেন, তাহলে তো কনফিডেন্সই পাবেন না যখন পড়বে। আপনি বলুন, আপনারা তো নিশ্চয়ই আফসোস করেন, ইস ডিকসন টেকনোলজি যদি 5,000 টাকার হাত ছিল, 3,000 টাকায় ছিল, ইস তখন যদি আমার কাছে থাকতো, বলেন নিশ্চয়ই। আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি, অলমোস্ট 99% গ্যারেন্টি, যদি আপনার কাছে এটা মানে যখন 1,000 টাকা ছিল তখনও যদি থাকতো, আপনি রাখতে পারতেন না। আমরা রাখতে পারতাম না। কেন আমি বলছি, আমি একটু মান্থলি চার্টে আসি। এটা বলছি কেন, কারণ খারাপ সময় না এই জিনিসগুলো মনে আসে। দেখুন, এগুলো ভালো স্টক, এর বিজনেস ভালো। এইখানে দেখতে পাচ্ছেন 493-500, ধরো 700 টাকা উঠলো, এখানেও 730-760, এগুলো এটা ডিকসনটা স্প্লিট হয়েছে।
আমি ওই অ্যাডজাস্টেড প্রাইস নিয়ে বলছি, এখানে ধরুন হয়েছে, আপনি ধরুন 700 টাকাতেই আপনার কাছে আছে, এখন স্টক 11,000 টাকা, ধরুন 700 টাকায় আপনি নিয়েছেন। এখন তো নিশ্চয়ই, এখন যদি বলা হয় 700 টাকায় যে ধরে রেখেছিল কত ভালো, আপনিও বলবেন বাহ 700 টাকায় ধরে রেখেছিল, দেখো এখন 11,000 টাকা, লোকটা কি মুনাফায় বসে আছে, এই তো শেয়ার মার্কেট এরকমই। নিজে কিন্তু পারবেন না, আপনার কাছেও যদি 700 টাকায় থাকতো আপনি বা আমি ধরে রাখতে হয়তো পারতাম না। কেন? এই যে মাঝখানে কারেকশনটা, এই কারেকশনটা প্রায় 50%-এর মতো হয়েছিল উপর থেকে, এই কারেকশনটা দেখেছেন? এই কারেকশনটা দেখুন 54%-এর মতো কারেকশন হয়েছিল, এই যে এখানে যে এসেছিল 51%, দেখতে পাচ্ছেন? নিতে পারবেন 51% কারেকশন? কেন হয়েছিল? এখানে তখন বিজনেসের একটু হয়েছিল, একটু যারা বুঝেছিল যে একটা ক্লায়েন্টের জন্য হয়েছে তারা কিন্তু ধরে রাখতে পারবে। শুধু শায়োমির একটু নিয়ে হয়েছিল, সেই শায়োমিটা ঠিক আছে, কিন্তু তারা ম্যানেজমেন্ট কিন্তু ডিকসনের এসে বলছিল এতে আমরা ঠিক উভরে নেব, এই করব না। যারা ওই সময় কনফিডেন্সটা রেখেছে ব্যবসায়, দাম দিয়ে নয়, তারা কিন্তু ঠিক আছে, বা সেটা না করলো, হ্যাঁ বেরিয়ে গেলাম, তারপরেও যখন দেখছি দাম আবার আগের দামকে ক্রস করছে, তখনও যদি টেকনিক্যালটা মেনেও যদি কেউ এন্টার করতো, ধরুন আবার 700-800 টাকায়, সেও তো 11,000 টাকায় বসে থাকতো। আমি এটা অনেক বছরের ধরে বলছি। হ্যাঁ, তো এই ধরনের মানসিকতা রাখতে হবে, অনেকের হাত থেকেই বেরিয়ে গেছে। এবং এইখানে যারাও নিয়েছিল দেখুন একটু একটু কারেকশন হয়েছিল আমাদের 2022-22-এ, তখন দেখুন এই কারেকশনটায় যদি আমরা দেখি কতটা কারেকশন হয়েছে, এখান থেকে যদি আমরা এই নিচ পর্যন্ত দেখি আবার 50%-এর মতো কারেকশন। দেখুন একটা ভালো স্টকও কিন্তু 30-40% কারেকশন দেয় মাঝে মাঝে। তো আপনাকে বুঝতে হবে, আপনি যদি এবার বলেন যে না দাদা আমি এরকম, কিন্তু তখন কিন্তু আমাদের ওভারঅল বাজার মানে নিফটি কিন্তু 50% কারেক্ট করেনি। 2022-এ 2023-এ নিশ্চয়ই নিফটি 50% কারেক্ট করেনি। এবার নিজেকে চিনুন। আমি কেন বলছি, ভিডিওটা হয়তো একটু বড় হচ্ছে, কিন্তু যা আমি মানে যা আপনাদের কাছে মেসেজটা দিচ্ছি, এটা যদি মনে রাখতে পারেন তাহলে সারা জীবনের আপনাদের কাজ হয়ে যাবে। একটা বলি, আপনি যদি বলেন না দাদা আমি 50% কারেকশন হবে আমার স্টকে আর আমি চুপচাপ বসে থাকবো, এতটাও ধৈর্য বা এতটা মনের জোর আমার নেই, হতেই পারে, ঠিক আছে, নেই, অসম্ভব, মানে ছুটবেন না তার পিছনে, আপনি এটা পারেন না, ইটস ওকে। তাহলে কি করবেন? তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন না। মিউচুয়াল ফান্ডে কি 20টা স্টকের 30টা স্টকের এক একটা পোর্টফোলিও থাকে, মার্কেটের সাথেই পড়ে বা মার্কেটের সাথে একটু আউট পারফর্ম করে অ্যাক্টিভ গুলো, বা ইন্ডেক্স ফান্ডেও কাজটা হয়ে যায়, সেরকম করুন। বা আপনি যদি পোর্টফোলিও বানান, একটা স্টককে পোর্টফোলিওর 5%-এর উপরে রাখবেন না, এইভাবে প্ল্যান করুন। এই নয় যে দুটো স্টকে খালি ইনভেস্ট করে যাচ্ছেন, তাহলে তার 50% যদি রিট্রেস হয় সহ্য করতে পারবেন না। কিন্তু অন্যান্য, তাহলে মিউচুয়াল ফান্ডে করুন না, কোনো অত অসুবিধা নেই, ইনভেস্টমেন্টটা জারি রাখুন। এটাই বলছি, নিজেকে আগে চিনুন, নিজেকে চিনে সেই অনুযায়ী ব্যবস্থাটা নিন। আমি বলছি বিগত এই 2018 থেকে তো আমি দেখালাম, 2018 থেকে ডিকসনে যারা ইনভেস্ট করেছিল তারা যেমন লাভে আছে, 2018 থেকে যারা পাতি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করেছিল তারাও এখন ভালো লাভে আছে। হ্যাঁ, হয়তো একটু পার্সেন্টেজ টার্মসে কম আছে, কিন্তু ব্যাংক এফডির থেকে যথেষ্ট ভালো রিটার্নে বসে আছে। তাই তো বলছি, নিজে কেমন সেটা আগে চিনুন। আর এই পয়েন্টটা যদি ভালো লাগে প্লিজ একটু নিচে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমি নিজেকে চিনি দাদা, এই কথাটা একটু লিখবেন যে নিজেকে চিনছেন কিনা, যে আপনি কি ধরনের ইনভেস্টার, কি ধরনের মানসিকতা আপনার আছে, কি ধরনের আপনি ট্রেডার। ঠিক আছে, চলুন অনেক কথা হলো, আবার স্টকে আসি। আপনাদের অনেক প্রিয় স্টক আইডিএফসি ফার্স্ট ব্যাংক আমার এখনো পর্যন্ত প্রিয় আছে, কিন্তু অনেক দেখতে পাচ্ছেন মাসের পর মাস আমি একটু উইকলি চার্টে বা ডেইলি চার্টে চলে আসি, একটু কিন্তু কনসোলিডেট অনেকটাই করছে। 60-এ এখন স্টপ লস থাকবে, যারা একদম আর নিতে পারেন না, যে বেশি কারেকশন আমি নিতে পারবো না 60-এ, কিন্তু রেজাল্টটা খুব একটা আহামরিও হচ্ছে না, যেটা কিন্তু অন্যান্য অনেক ব্যাংকেরই হচ্ছে। দেখুন একটা স্টক থেকে বেরিয়ে যাওয়ার ডিসিশন আমি কিভাবে নিই, যদি দেখি যে সেই সেক্টরের অন্যান্য স্টকগুলো খুব ভালো করছে কিন্তু আমার স্টকটাই খারাপ করছে, তাহলে আমি সেই স্টক থেকে বেরিয়ে যাবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু আমি যদি দেখি, দেখুন অ্যাক্সিস ব্যাংকের রেজাল্ট এসেছে, খুব একটা ভালো হয়নি, অ্যাক্সিস ব্যাংক রেজাল্টের দিন 5% 6% মাইনাস হয়েছিল। এসবিআই এর রেজাল্ট হয়েছে, খুব একটা যে আহামরি হয়েছে তা নয়, সে ঠিক আছে। তাহলে ব্যাংকিং সেক্টরের রেজাল্ট যে খুব একটা আহামরি হচ্ছে তা নয়, তার মধ্যে আমার ব্যাংক যদি তেমন পারফর্ম না করে তাহলে ইটস ওকে। তো এরকম এই ব্যাপারটা দেখতে হবে, ব্যাংকিং সেক্টর রেজাল্ট যে খুব একটা ভালো হচ্ছে তা কিন্তু নয়, তার মধ্যেও আছে একটা, যদি কেউ স্টপ লস রাখেন যে হ্যাঁ আমি ইনভেস্টমেন্টেও স্টপ লস রাখতে চাই, তাহলে সেটা 60-65-তে থাকবে, তার নিচে চলে গেলে ঠিক আছে, আমি নয় বেরিয়ে গেলাম। আবার যখন 70-72-80 ক্রস করে উপর দিকে যাবে তখন নয় দেখা যাবে। তবে স্টকটা এখন কিন্তু কনসোলিডেট পর্যায়ে আছে, এবং যদি দেখেন এশিয়ান পেন্টস
থেকে শুরু করে টিসিএস থেকে শুরু করে হিন্দুস্তান ইউনিলিভার থেকে শুরু করে সব স্টকই কিন্তু 2 থেকে 3 বছরের কনসলিডেশন ফেজে ছিল এবং এখনো আছে। তার তুলনায় তো আইডিএফসি ফার্স্ট ব্যাংক, হিন্দুস্তান ইউনিলিভার বা এশিয়ান পেইন্টসের থেকে ভালো কোম্পানি নয়। আশা করি বোঝেন আমি কি বোঝাতে চাইছি, যে কোনো একটা স্টকের কিন্তু এই কনসলিডেশন ফেজ আসে। ঠিক আছে, শুধু আমাদের কম্পারিজন করতে হবে যে রেজাল্ট, ফান্ডামেন্টাল রেজাল্ট, যারা স্পেশালি ইনভেস্টমেন্ট করেন, ফান্ডামেন্টাল রেজাল্ট এই অন্যান্য সিমিলার কোম্পানি, সিমিলার ব্যাংকিং এর থেকে খারাপ হচ্ছে না ভালো হচ্ছে। আর যারা টেকনিক্যাল মানে জাস্ট শর্ট টার্ম সুইং ট্রেড করছেন, তারা তো স্টপ লস রাখবেন 65-তে বা কোনো একটা জায়গায়, সেইটা স্টপ লস হিট হলে বেরিয়ে যাবেন, সেটা তো ট্রেডারদের ব্যাপার। বুঝতে পারলেন ব্যাপারটা? চলুন আরো কয়েকটা এই করি। আপনাদের নিশ্চয়ই প্রশ্ন আসবে যে এই নিয়ে কি করব, টাটা স্টিল বা স্টিল সেক্টর নিয়ে কি করব। এই ডামাডোল পরিস্থিতিতে, বিশ্বের যখন একটা ডামাডোল পরিস্থিতি এখনো বরকরার আছে, তখন মেটাল সেক্টরকে আমি পার্সোনালি একটু অ্যাভয়েড করি। যারা ওই ভোলাটিলিটিটা হ্যান্ডেল করতে পারেন ডামাডোলের, তারা আর থাকবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি পার্সোনালি মেটাল সেক্টরকে অ্যাভয়েড করি। ঠিক আছে, মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এটা আমার পার্সোনাল চয়েস। দীপক নাইট্রাইট গুটি গুটি পায় উপরের দিকে গেছিল, আবার একটা রিট্রেসমেন্ট, যেখানে লাইফ হাই এর কাছে ও চলে গেছিল। যদি একটু দেখেন লাইফ হাই এর কাছে ও গেছিল, এই যে লাইফ হাই, সেখানে একটু রিট্রেসমেন্ট হবে, আবার ও চ্যালেঞ্জ নিয়েছে, আবার একটু রিট্রেস করছে। এইভাবে এখানে একটু কনসলিডেশন করে তারপর ব্রেকআউট দিলে ভালো হবে। ঠিক আছে, স্টকটা নিচ থেকে অনেকটাই মুভ করেছে, সুতরাং আগামী দিনগুলোতে কিন্তু এই লেভেলের দিকে নজর থাকবে 3150, 3200। আর যারা দীপক নাইট্রাইটে অলরেডি আছেন বা থাকছেন, তারা কিন্তু এই সুইং লোটা অ্যাজ আ স্টপ লস দেখা যাবে। 2900-কে স্টপ লস রেখে কিন্তু এই জিনিসগুলোতে একটু দেখা যায়, কেন কনসলিডেট করার পর যদি ব্রেকআউটটা দেয় অনেকটা ভালো হবে। দীপক নাইট্রাইটকে অবশ্যই নজরে রাখবেন। আরইসি, পিএফসি এসব নিয়ে একটু আপনাদের প্রশ্ন আসে, তাই বলি কনসলিডেশন ফেজে আছে, কোনো অসুবিধা এখনো নেই। 563, 550 এসবে স্টপ লস থাকবে যারা ট্রেডিং বা অনেক নিচ থেকে পজিশন আছে। যদি এই লেভেলটা ভেঙে যায়, এই যে সুইং লো করেছিল, আমি আর আলাদা স্টক নিয়ে বলছি না, এই যে সুইং লো করেছিল, এটা যদি ভেঙে দেয়, তাহলে শর্ট টার্ম যারা ট্রেডিং এর জন্য আছেন তাদের একবার এক্সিট নিয়ে নেওয়াটা উচিত। অ্যাজ আ টেকনিক্যালি স্টপ লস একটা হিট হয়, যদিও কোনো রেকমেন্ডেশন নয়, নিজে অ্যানালিসিস করে ডিসিশন নেবেন। আমি চার্টে কি হচ্ছে সেটা একটু আপনাদের বলে দিচ্ছি। যাই হোক, এইসব স্টক নিয়ে আলোচনা থাকলো। আপনাদের আরো কোনো স্টকের রিকোয়েস্ট থাকলে সেটাও নিচে জানাবেন। ভালো থাকবেন সবাই, আর একটু সাবধানে ট্রেড করবেন। হিন্ডেনবার্গের ব্যাপারটা কিছু নয়, একটু ওয়ার্ল্ড মার্কেট নিয়ে আমি একটু চিন্তিত। সেগুলো যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে তো ঠিকই আছে। 24,200 এই লেভেলটাকে অবশ্যই নজরে রাখবেন। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।